সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হয় আয়নার সামনে নিজেকে একটু দাঁড়িয়ে দেখা কিছুক্ষণের জন্য। কি করা যাবে, না হলে যে আমার মনটাই ভরতে চায় না। তারপরেই শুরু হয় আমার অতি মূল্যবান জিনিস, আমার চুলের একটু পরিচর্যা করা, সেটাকে ঠিকঠাক ভাবে আঁচড়ে বেঁধে নেওয়া যেন কোনো সমস্যা না হয়। কারণ আমার এতটাই মাথায় চুল ছিল, তারপরে আস্তে আস্তে সেই চুল জ্বরের কারণে উঠে যাওয়ার পর থেকে না আমার মনটা খুব খারাপ। চুলটা আমার খুব শখের জিনিস। তারপরে সেটাকে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করিয়ে এখন যে অবশিষ্ট বেঁচে আছে সেটাকে চাই একটু যত্ন করে ভালো করে রাখতে। তাই চুল উঠলে আমার খুব কষ্ট হয়, জানো তো। ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল একটা ব্লগে তোমাদের সাথে ওয়েলকাম। আজকে এখন বাজে অলমোস্ট 11টা বেজে গেছে, জানো। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছি। দেখলেই তো মা চুলে তেল দিয়ে দিল। তেল নয়, ওই মা যে সিরামটা বানায় সেটাই দিয়েছে। তো একটু এখন হাঁটাচলা করছি বাইরে আর কি, কারণ আমি তো ঘুম থেকে উঠে জানোই একটু বাইরে হাঁটাচলা করি। এই জায়গাটা ব্রাশ নিয়ে এসছি। আজকে সত্যি বিশ্বাস করো ওয়েদারটা খুব ভালো। কালকে ভাবছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে তো ব্যাস গেল আজকের দিনটাও। কালকে যা বৃষ্টি হয়েছে, মানে প্রকৃতির কেমন খেল দেখো। কালকে বৃষ্টি হলো এত ঝমঝমিয়ে, আজকে সেই মেঘ কেটে সেই মেঘ সরে গিয়ে কোথার থেকে এত সুন্দর ঝলমলে একটা আকাশ এসে গেল। রোদ সব চারিদিকে, একদম রোদে একদম ছড়াছড়ি চারিদিকে, একদম বলে না একদম ঝিকিমিকি করছে রোদ, সেরকম। মানে প্রকৃতির যে কখন কি লীলা দেখাতে থাকে সেটা আমরা কেউ জানি না। এটা সত্যি বলে না, এটা সত্যি। এটা মানে প্রকৃতির কোনো তুলনা হয় না। কখন কাকে কিভাবে কি দেখাবে, কখন তার রূপ কিভাবে চেঞ্জ করবে কেউ বলতে পারে না। কালকের একটা ওয়েদার দেখো, কয়েকটা ঘন্টার অবকাশেই আবার কি সুন্দর একটা ওয়েদার চলে আসলো। মানে এটা অকল্পনীয় একটা ব্যাপার। মানে এটা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করা যায় না যে কালকের ওয়েদার 24 ঘন্টা পরেই সমস্ত কেটে গিয়ে আবার নতুন একটা সকাল, সেটা আবার নতুনভাবে। এটা মানে প্রকৃতির জন্যই সম্ভব, আর কেউ পারবে না সেই জিনিসটা ফিরিয়ে দিতে। চলো সকালবেলা ব্রাশ টাশ করে, এই করা হয়নি এখনও, এই ব্রাশ করবো, ব্রাশ নিয়ে রাস্তায় বেরিয়েছি। রাস্তায় মানে আমাদের ওয়াকিং ট্রেলে একটু হাঁটাহাঁটি করি, তোমরা তো সেটা জানো। হাঁটাহাঁটি করতে করতে, আর সারাদিন তো ঘরের ভেতরেই থাকি, তাই জন্য এখানে একটু হাঁটাহাঁটি করা। আর সুন্দর একটা মৃদু হাওয়া দিচ্ছে। তবে রাত্রেবেলা কিন্তু জমিয়ে ঠান্ডাটা পড়বে আজকে, একদম জাঁকিয়ে শীত পড়বে। কারণ যেহেতু মেঘ কেটে গেছে, মেঘ কেটে যে মানে রোদটা উঠেছে, রোদ উঠে যে বৃষ্টির যে ভাবটা সেটা তো চলে গেছে। এখন রোদের পর যেই আর কি তোমার মানে শীতটা পড়বে, সেটা একদম নাজেহাল করা শীত পড়বে আজকে আজকে থেকেই পড়বে মেবি। মায়ের যে এবার সময় হয়ে যাচ্ছে স্নান করতে যাওয়ার, কারণ অনেক দেরি হয়ে গেছে। আমি এমনিতেই তো ঘুম থেকে দেরি করেই উঠি, তাই মা বললো আমি স্নান করতে যাওয়ার আগে তোর মাথায় সেরামটা দিয়ে যাই, কিছুক্ষণ রেখে তারপরে স্নান করে নিবি, সেটা তোর জন্য ভালো হবে ওভারনাইট না রেখে। ওভারনাইট রাখলে না আমার চুলটা এত ঘষাঘষি হয়, কারণ আমি তো অনেক রাত অব্দি জেগে থাকি, তাতে না প্রচুর হেয়ার ফলের প্রবলেম হয়। তাই জন্য যেখান থেকে আমি চুল কেটেছি সেই দাদাই আমাকে সাজেস্ট করেছে রাতের বদলে সকালেই সমস্ত ট্রিটমেন্ট করতে। তাই কথা অনুযায়ী আমার মা কাজ শুরু করেছে। এবার তো আমাদের একবারে রান্নাঘরে নিয়ে এসেছি, কারণ এখন তো আর রান্নার ডিপার্টমেন্টে আমি নেই, যেহেতু দিদুন চলে এসছে। দিদুন চলে আসছে রান্নাঘরের ডিপার্টমেন্টে, তো আর আমি একদমই ঢুকি না। কিন্তু ওই যে একটু হাত লাগানো না লাগালে তো আমার আবার হয় না, কারণ রান্না করতে করতে আমার এমন অভ্যাস হয়ে গেছে, একটু যদি রান্নায় হাত না লাগাই তাহলে আমার মনটা আবার কেমন করতে থাকে। তাই দিদুনকে বললাম দাঁড়াও তুমি করতে থাকো, আমি একটু মাছগুলো ভেজে নিই। তবে বাবার আজকের পমফ্রেট মাছের সাইজটা অন্যান্য দিনের থেকে একটু ছোটই বলতে পারো। তার কারণও আছে, যেহেতু আজকে বাবা চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর চিংড়ি মাছটা আমি অনেকদিন ধরেই খেতে চেয়েছি, তাই পমফ্রেট মাছের সাইজটা আজকে একটু অন্যান্য দিনের তুলনায় ছোট। এই যে চিংড়ি মাছটা দেখছো, এটা কিন্তু বাবা একদমই লাউ চিংড়ি খাওয়ার জন্য এনেছে। কিন্তু চিংড়ি মাছ আনলেই তো সেটা অন্যভাবে রান্না হবে, এটা তো নর্মাল ব্যাপার। কারণ মা যেমন ভাবেই হোক না কেন, চিংড়ি মাছ আনলে সেটা আলাদা করে আমাকে রান্না করে দেওয়ার চেষ্টা করেই থাকে একদমই। আজকে যেহেতু রান্না দিতে দিদুন আছে, তাই জন্য পমফ্রেট মাছটা আজকে দিদুনই রান্না করবে। আমি কেমন করে
পমফ্লেট মাছ, পাবদা মাছ, পার্শে মাছ রান্না করি সেটা তো তোমরা এতদিনে জেনেই গেছো। আমি না খুব বেশি মশলা দিয়ে এগুলো রান্না করি না, কারণ আমার মনে হয় এগুলোতে বেশি মশলা দিয়ে রান্না করলে এগুলোর যে নর্মাল নিজের স্বাদটা সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু দিদুন আজকে বললো যে না, এগুলোতে আমি আজকে একটু পেঁয়াজ দিয়ে রান্না করবো। দেখে আজকে আর নারকেল হাতে দিদুন নয়, আজকে নারকেল হাতে আমি, যেহেতু বললামই আজকে চিংড়ি মাছের প্রিপারেশন হবে, তাই চিংড়ি মাছটা আজকে আমি রান্না করব একটু নতুন স্টাইলে। আর পমফ্রেট মাছটা দিদুনকে বলেছি তুমি রান্না করো, সাথে একটু লাউও হবে, লাউ চিংড়িও হবে। তো চিংড়ি মাছে লাউ দিলে ওই আমি একদম দেখি তো স্ম্যাশ করে দিই, মানে একদম কুচি কুচি করে, যেন পুরো লাউটার মধ্যেই হয়ে যায়। তো আগেই দিদুনকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আমি যে পারি না তা নয়, আমি কিন্তু পারি, সেটা তোমরা প্রমাণ আগেই পেয়েছো। দিদুন ওদিকে দিদুনের মতন রান্না করুক, আর আমি এদিকে মশলাগুলো পেস্ট করে নিই। এখানে আছে কাজু বাদাম, কিশমিশ, আর আছে পোস্ত, চালমগজ। এটাকে ড্রাই আগে একটু ঘুরিয়ে নেব। তারপরে যে নারকেল কুড়িয়ে রেখেছি, নারকেলটা খুব বেশি দেবো না, অল্পই দেবো। আর আমাদের সবসময় রান্নার জন্য না লঙ্কা পেস্ট করে রাখা থাকে, সবসময় তো লঙ্কাটা বাটা সম্ভব হয় না, আর আমরা তো শুকনো লঙ্কা একদমই খাই না, সেটা তো জানি। তো সেই জন্য এটা পেস্ট করে রাখাই থাকে। তো এটা এখানে দিয়ে একবারে সমস্ত কিছু পেস্ট করে রেখে দেবো। তারপরে আসছি টুইস্ট, যে কী করে পুরো চিংড়ি মাছটা রান্না করবো। আর আজকে এখানে সর্ষে দেবো না, কারণ আগের দিন সর্ষে দিয়ে খেয়েছি, আর সর্ষেটা আমি একদম খেতে পারি না, কেউই খেতে পারে না। কিন্তু ইলিশ মাছেটা সর্ষে দিলে ভালো লাগে, কিন্তু সেদিন তো একটু এক্সেসিভ সর্ষে খাওয়া হয়ে গেছে, আর খুব সমস্যা হয়েছে, গ্যাসের ওষুধ খেতে হয়েছে। আমি ন্যাচারালি ওষুধপত্র একটু কম খাই, কিন্তু কি করবো, খেতে হয়েছে, উপায় নেই। এবারে আমার কাজটা হচ্ছে পুরো চিংড়ি মাছের মধ্যে যে মশলাটা আমি করলাম, সেই মশলাটাকে আমি পুরো মিশিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এই মশলাটা যেহেতু একটু জল জল হয়, সেই জন্য এই মশলাটা ভালো করে মাখিয়ে এটাকে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রাখবো, যেন কিছুক্ষণের জন্য একটুখানি এঁটে যায় জিনিসটা, নাহলে না এখান থেকে জল বেরিয়ে যাবে। আর যেভাবে আমি করতে চাইছি জল বেরিয়ে গেলে একদমই হবে না, তাই জন্য ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলেই হয়ে যাবে। অনেকক্ষণ পর ওদের মাকে খুঁজে পেয়েছে, সব কটা একসাথে পড়েছে। ওর মা না ওদের সাথে একদম থাকতে চায় না, আলাদা এসে দেখো ঘুমাচ্ছে কেমন। ওর মা পুরো আলাদা থাকে আর ওরা পুরো আলাদা থাকে, ঘুরে ঘুরে একদম যাযাবরের মতন ঘুরে ঘুরে বেড়ায়। মাটা কেমন কি জানি, আজকেও আমরা যেতে চলেছি বনে বাজারে, তার মাছের প্রিপারেশন আজকে করে রেখে এসেছি। আজকে বেশি সময় লাগবে না, কেন লাগবে না, কারণ আগের দিন তো আমাদের চিন্তা ভাবনা করতে সময় লেগেছে, আজকে তো আমাদের চিন্তা ভাবনা করতে সময় লাগেনি। যখনই মা বলেছে আমি তখনই চিন্তা করেই ফেলেছিলাম যে এইভাবেই করব। তো আজকে তারপরেও যাচ্ছি জিনিসপত্র আনতে সেই বনে বাজারে। কোথায় আছে ভালো, এইখানটা ভালো আছে দিদুন, আসো, ওইদিকে যেতে হবে না, আমাদের জমিতেই ভালো আছে। আজকে নেব কলা পাতা, আজকে কিন্তু আর ওই পাতা নেব না, আজকে কলা পাতা দিয়ে করব। কাটতে পারবা কলা পাতা? ওই দেখো ওইটা, ওই পাতাটা ছুলে রয়েছে। না, তোমাকে একটু সামনে যেতে হবে, তাহলেই পারবা। এই পাতাটা ভালো দিদুন, খুব ভালো না, একদম গোড়া, একদম সামনে থেকে কাটো। কলা পাতা কাটা তো ইজি, এটাই। ছিঁড়ে গেল, হ্যাঁ এনাফ, আর লাগবে না, এটাতেই হয়ে যাবে। ছিঁড়ে গেল নাকি মাঝখানটা? হ্যাঁ থাক থাক, অসুবিধা নেই, মাঝখানটাকে তো ভেঙেই নেব। চলো, জল চলে এসছে কলে, ভালো করে ধোবো একদম। আমাকে দাওটা দাও, দাও। ও দেখো না আটকে গেছে, বেরোতে পারছে না। দাঁড়া ওকে খুলে দিয়ে আসি, ও আবার আটকে গেছে ভেতরে, আবার বেরোতে পারছে না। দাঁড়া, বেরোতে কে বলেছিল বাইরে? সারাক্ষণ গেট খুলে রাখা যাবে না,
ঢুকে যাও। না না ফাঁকা দিয়ে আসতে পারছিল না, আটকে গেছিল। সরবি 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 সরবি, সর, পায়ে পায়ে আসিস না, সর। আরে গেটটা বন্ধ করতে দে, বেরিয়ে যাস না, বেরিয়ে যাস না, দাঁড়া। আমি কিন্তু আটকে দেবো গেট, আমি কিন্তু গেট আটকে দেবো, আমি কিন্তু গেট আটকে দিলাম। ওই দেখো ওরা গেটের বাইরে দিয়ে বেরিয়ে চলে গেল। এবার আমি গেট আটকে দিচ্ছি, এবার তোরা কি করে আসবি আমি কিন্তু জানি না। গেট আটকে দিলাম, এবার ঘুরে বেড়া তোরা বাইরে। দেখো আজকে ইয়াব বড় একটা কলা পাতা কেটে নিয়ে এসেছি আমাদের বাগান থেকে। আজকে তো কলা পাতায় প্রিপারেশনটা করবো, এটা ঠিক করেছি, জানি না কেমন হবে। চিন্তা ভাবনাটা যদি ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করতে পারি তাহলে খেতে ভালোই হবে। কলা পাতাটাকে আগের থেকে একটু ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, কারণ এর ভেতরেই যেহেতু রান্না হবে অনেক রকম নোংরা থাকে বাইরে, তাই জন্য একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হয়েছে। যেহেতু ফ্রাইং প্যানের মধ্যেই রান্নাটা করব, তাই জন্য কলা পাতাগুলোকে ওর ভেতরেই বসাতে হবে। তা এত বড় কলা পাতাটা তো ফ্রাইং প্যানের মধ্যে বসা সম্ভব না, তাই পুরো কলা পাতাগুলোকে ছোট ছোট পিস পিস করে একটুখানি করে করে কেটে নেব। আর পুরো যে রিডটা রয়েছে সেটাকেও ওখান থেকে কেটে নেব, তাহলে আমার বসাতে সুবিধা হবে লেয়ারিং করে। সবকিছুই ঠিক আছে, একটু ভয়ের ব্যাপার হচ্ছে কলা পাতা তো মাঝখান থেকে ফেটে যাওয়ার ভয় থাকে। এবার ফেটে গেলে না লেয়ারিং গুলো করতে অসুবিধা হবে, তাই একটু সাবধানেই আমাকে কাজটা করতে হচ্ছে আর কি। তো ছোট থেকে না আমার এই পাতুরি দাতুরি খেতে একটু বেশি ভালো লাগে, আর আমার মাম্মার হাতে রান্না ওফ, মানে আর কিছু বলার নেই। আমাদের তো কাঠের উনুন ছিল আগে, সেখানে মাম্মা কলা পাতা দিয়ে এত সুন্দর পাতুরি বানাতো। আজকে পাতুরির কথা ভেবে সেই কথাটা খুব বেশি মনে পড়ছে। এই যে আমাদের মোটামুটি কাটাকাটির কাজ শেষ, এখনো কলা পাতাগুলোর মধ্যে জল রয়ে গেছে, এটাকে একটু শুকাতে হবে। এটাকে ওই আগের দিনের মতন একটুখানি ওই তাওয়ার মধ্যে সেঁকে নেব, তাহলেই চলে যাবে, বা একটু ন্যাকড়া দিয়ে জলটা মুছে নেব, তাহলেই ঠিক হয়ে যাবে। আর কলা পাতা তো ওই পাতার মতন নয়, কলা পাতা তো মাঝখান থেকে ফেটে যাওয়ার ব্যাপার থাকে, তাই জন্য খুব সাবধানে করতে হয়। দেখো কত ভালো পাতাটা এনেছি, তারপরেও কত পাতা ফুটে ফুটে একটুখানি রয়েছে। তবে যতটা এখানে রয়েছে অতটাও লাগবে না, কিন্তু কেটে রাখলাম, কখন ছিঁড়ে যাবে কখন কি করবে সেটাকে তাপতে দিতে তো কাজে লাগে। এবার এগুলোকে বলতে পারো এক প্রকার কাঁচরা। এগুলোকে কোথায় ফেলবো সেটাই ভাবছি। দিদুন এগুলোকে কোথায় ফেলি? কোথায়? এই যে দাঁড়া, আমি ফেলে দিচ্ছি সব। কাঁচরা কাঁচরা। আর এখানে অলরেডি কিন্তু লাউ চিংড়ির প্রিপারেশন চলছে। লাউ এখানে বসে গেছে, শুধু চিংড়িটা এখানে পড়ার অপেক্ষা। চিংড়ি মাছ এখানে ভাজা আছে, আর সেখান থেকে আমি টুকুস করে একটা তুলে খাবো না, সেটা কি কখনো হয় বলো? এবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কাজ, এই কলা পাতাগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে সুন্দর করে বসাতে হবে, লেয়ারিং লেয়ারিং করে। কলা পাতাগুলোকে কিন্তু আগের থেকে আমি সুন্দর করে তেল মাখিয়ে নিয়েছিলাম, বুঝলে, কারণ এর ওপরেই তো মাছটা পুরো পড়বে লেয়ারিং করার পর। তাই যে কটা কলা পাতার লেয়ারিং দেবো প্রত্যেকটাতেই কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর এমন করেই বসাবো যেন চারিদিক থেকে পড়ে না যায়। আর মাম্মা কলা পাতার যে লেয়ারিংটা দিত না, ওফ দুর্ধর্ষ একদম, সেই লেয়ারিংটা মানে আর কিছু বলার নেই। এখানকার দিনের মানুষ বলে কথা তো, যদি আমার মাম্মা এতদিনে বেঁচে থাকতো তাহলে সত্যি সত্যি একটা রান্নার চ্যানেল খুলতাম আমি। তো সুন্দর রান্নার স্বাদ ছিল, হাতে মনে হয় জাদু ছিল, জানো না, এত সুন্দর খেতে, এত সুস্বাদু। তোমাদের সাথে গল্প করতে করতে আমার লেয়ারিংটা কিন্তু সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার যে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছিলাম সেটা এবার এই লেয়ারিং এর মধ্যে সুন্দরভাবে পুরোটা ঢেলে দেব, আর এমন করেই ঢালতে হবে যেন সাইড থেকে বেরিয়ে না যায়। আর তোমরা দেখো কলা পাতাগুলোকে এমন করেই কিন্তু দিয়েছি সাইডটা একটু উঁচু করে, কারণ যেহেতু মাছটা একটু জল জল, যেন চারিদিক থেকে বেরিয়ে না যেতে পারে। আর এই দিকের গ্যাসটা না একদম আমাদের মানে কম আঁচ হয় না, তাই জন্য এই দিকের গ্যাসটাতে ট্রান্সফার করতে হয়েছে, কারণ কলা পাতা দিয়ে যেটাকে ঢেকে দিতে হবে সবই করেছি, কিন্তু লঙ্কা আর টমেটো দিতে ভুলে গেছি, তাই জন্য ওটাকে স্লাইস করে এর ভিতরে দিয়ে দেবো আর কি। কলা পাতার যে গন্ধটা ওঠে সেটার জন্যই খেতে আরো বেশি ভালো লাগে, যখন পুড়বে গন্ধটা উঠবে। এখানে কিন্তু কোনো টমেটোর পেস্ট দেওয়া হয়নি, টমেটোটাকে স্লাইস করে এর মধ্যে দিয়ে দেবো। এবার জানি না খেতে কেমন হবে, ভগবানই জানে। যেহেতু পুরো জিনিসটাকে এক জায়গাতেই বসিয়ে দিয়েছিলাম না, সেই জন্য এই পাতাটাও লাগেনি, এই পাতাগুলোও আলাদা। এবার একটা একটা করে পাতা দিয়ে দিয়ে যদি বসানো হয় তাহলেই একমাত্র
অনেকগুলো পাতা লাগে, না হলে অনেকগুলো পাতা দরকার হয় না। আর কলা পাতায় করাটা একটু রিস্ক, কারণ কলা পাতাটা মাঝখান থেকে ফেটে যাওয়ার ব্যাপার থাকে। আর আজকে ভেবেছিলাম আমি সবটা একবারেই ফ্রাইং প্যানে বসিয়ে দেবো, তো সেই রকমই কিছু করেছি। এবার দেখা যাক কী রেজাল্ট আসে, সেটার জন্যই অপেক্ষা আর কি। ভালো করে চেপে চুপে তো দিয়েছিলাম, এবার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট উল্টানোর পালা, ওরে উল্টে দিয়েছি, যাক শান্তি। একটু ভয়ের ব্যাপার ছিল ঠিকঠাকভাবে উল্টাতে পারবো কিনা, কিন্তু বেশ ভালোভাবেই উল্টাতে পারলাম। যাই হোক, শিখে গেছি মনে হচ্ছে। উপরের দিকেও একটা কলা পাতা দিয়ে ভালো করে চেপে আরেকটা ঢাকনা দিয়ে চেপে দিয়েছিলাম, কারণ কলা পাতা তো এমনি বসে না, গরমে মজে বসে যাবে। উল্টানোর পর দেখো কি সুন্দর হয়েছে। উপরের যে কলা পাতাটা বললাম না মজে গেছিল, সেটা নিচে বসে গেল সুন্দরভাবে। আর নিচের দিকটা যে একটু পোড়া পোড়া হয়ে গেছে সেটা বুঝতে পারছো কলা পাতাটাকে দেখে। কলা পাতাটা সুন্দরভাবে পুড়ে গেছে হালকা হালকা করে। এবার ওপর দিকটা ভালো করে চেপে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ নিচটাও উপরের মতনই সিদ্ধ হবে। চলো এবার একটু দেখি যে কেমন হলো উল্টে পাল্টে। দেখো উপরের পাতাটা নিচের পাতাটা সব পাতায় কিন্তু সেম ভাবে পুড়ে গেছে। এবার একটু খুলে দেখি টেস্ট করে যে ভেতরটা সুন্দর করে সিদ্ধ হয়েছে নাকি, আর জলটা শুকিয়ে গেছে নাকি, একটু চেকেও নিলাম। খেতে কিন্তু মোটামুটি ভালোই আছে। আর কলা পাতাগুলো দেখো কি সুন্দর ওপর থেকে তেল ছেড়ে গেছে, এই তেল ছাড়া মানেই বুঝে নিতে হবে হয়ে গেছে। জলে চুবিয়ে রাখি। আমি দিদুন আজকে ভুলে গেছে, এখন দিদুন হয়েছে নাকি আমি বেঁচে গেলাম, না হলে আমার কপালে আজকে সারা বারণ করে দিতে। হ্যাঁ বলো, আমার কপালে আমাদের এর আগের দিনও বলেছি না, আমি দিদুনকেও বলেছি যে দিদুন গরম জল মিক্সিতে দেবে না আর ভিজিয়ে রাখবে না, কিন্তু এটা তো মানে কত ভাত পড়ছে দেখেছি। কিন্তু দিদুন এই ঘটনাটা যদি আমি ভুল করে ফেলতাম, এই এখন থেমে গেল, না হলে। এই যে স্নান টান করে একবারে ডাইনিং টেবিলে চলে এসেছি তোমাদের দেখানোর জন্য যে পাতুরিটা দেখতে কেমন হয়েছে। কলা পাতার এই পোড়া পোড়া ব্যাপারটা আর গন্ধটা যা বেরিয়েছে না, ও মানে কি বলবো, আর গন্ধেই মনে হচ্ছে আধা পেট ভরে গেল। পুরো মোমো করছে পাতুরির গন্ধে চারিদিকটা। বাবাকে ডাকছি, বাবা খেতেই আসছে না আজকে। একে চিংড়ি মাছ, তারপরে আবার পাতুরি। আমার খিদেটা যেন আজকে 10 গুণ একদম বেশি পেয়ে গেছে, তাই আগেই আমি ডাইনিং টেবিলে। না হলে অন্যদিন কিন্তু আমাকে ডেকে ডেকে খাওয়ার টেবিলে সাড়া পাওয়া যায় না। আর দেখো কি সুন্দর শুকিয়ে গেছে সবকিছু। আর এদিকে দিদুন রান্না করেছে পেঁয়াজ টেয়াজ দিয়ে পমপ্লেট মাছ। তবে এই পমপ্লেট মাছটা কতটা খাবো সেটা আজকে বলতে পারছি না। সাথে আমার পছন্দের লাউ চিংড়িও আছে, কিন্তু সেটা যে আজকে আমার পাতে উঠবে না সেটা বলাই বাহুল্য। আর সকালবেলাতেই তোমাদেরকে দেখালাম না যে ওয়েদারটা কত সুন্দর ছিল, আর এখন আবার ওয়েদারটা এরকম স্টাফি হয়ে গেছে। না মোটেই পড়ে যায়নি, তুই তিনটেই ছিঁড়েছিস, পড়ে গেছে মিথ্যা কথা। আমি বলেছিলাম যে ওটা পারিস না, ওটা কোষ্টি, ও কোষ্টি পেয়ারাগুলোই পারলো। ওয়েদারটা পুরো স্টাফি হয়ে গেল একদম, আর রোদ ফোদ সমস্ত কিছু চলে গেছে। কি সুন্দর রোদ ছিল, রোদ টোদ কোনো কিছু আর নেই। আবার সেই কালকের মতন সেম ব্যাপার হয়ে গেছে জানো, মানে কালকে আবার আজকেও ভাবলাম একটু কাজ করব, সেটা হয়নি। হ্যাঁ কি বললা? তোমার ফুল বাগানে ভিডিও বানিয়েছে ওরা, ওদের বের করে দিলেও ওরা আবার আসবে, ওদেরকে তুমি বের করে রাখতে পারবা? আমরা খেয়েটে এখন একটু ওয়াকিং ট্রেলে হাঁটাহাঁটি করতে এসছি, আর আজকে আমার সাথে যে আরেকজন সঙ্গ নিয়েছে দেখো। একটুখানি খেয়েটে এখানে হাঁটলেই হয়, তাহলেই হবে। আয়, আরে কুকুরগুলোকে বের করে দিয়ে লাভ নেই গো, ওরা আবার ঢুকে যাবে। একটু হাঁটাহাঁটি করি এখানে, কারণ খেয়ে উঠে হাঁটাহাঁটি করাটা একটু দরকার। আর আজকে বাবা বলছিল যে মাছটা আজকে চরম খেতে হয়েছে, মানে চরম বলতে চরমই তার রিভিউ। আর বাবার রিভিউ মানে আমার কাছে যেই রিভিউ দিক না কেন, বাবার রিভিউটা একটু বেস্টই থাকে। তো চরম মানে চরম খেতে হয়েছে। তো যাই হোক, শুনেও শান্তি, কিছু বানিয়ে কাউকে খাওয়ালে। আর আমি না সত্যি বলতে রান্না করতে খুব ভালোবাসি, এবার রান্না করে খাওয়াতেও সবাইকে ভালোবাসি। আর আজকের প্রিপারেশনটা একদমই নতুন, তোমরা চাইলে একটু ট্রাই করতে পারো, আশা করি ভালোই লাগবে। কারণ মোটামুটি পাতুরি হিসাবে আমরা সবসময় জানি সর্ষে দিয়ে পাতুরি, বাট আজকে আমি সর্ষে সেখানে ইউজ করিনি, আজকে একটু ডিফারেন্টভাবেই করলাম।
তো এইভাবে পাতুরিটা মেইনলি হয় না। তো যাই হোক, আশা করি ভালো লেগেছে তোমাদের দেখে, তোমরা ট্রাই করতে পারো। আর বাবার রিভিউ তো মানে লাজবাব বাবার রিভিউ, মানে বলতে আমি দুর্দান্ত খেয়েছি, মানে কি বলবো আর। তো যাই হোক, আমার খেতে বসে ওটাও শান্তি, রিভিউটা পেয়ে আরও শান্তি, রান্না করাটা সার্থক, এটাই যা। তবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে সকালে আমার ভিডিওর জন্য তোমরা একটু অপেক্ষা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টে কেমন লাগলো জানিও।